আসসালামু আলাইকুম ওয়া তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আজকে উইনপ স্টাডির স্থানাঙ্ক অধ্যায়ের চতুর্থ পর্বে তোমাদের সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা যারা গত ক্লাসগুলো করোনি, গত ক্লাসগুলো করে আসবে আজকের ক্লাসটি খুব ভালো করে বোঝার জন্য। তো কথা না বাড়িয়ে আজকের মূল ক্লাসটি শুরু করা যাক। তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে পড়ো, চলো ক্লাসটি শুরু করি। আমরা গত ক্লাসে বেশ কিছু ম্যাথ করেছিলাম এবং সর্বশেষ এই ম্যাথটি তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম। আমি আশা করছি তোমরা অনেকেই এই ম্যাথটি করতে পারছো। আর যারা করতে পারোনি কোনো সমস্যা নেই, আমি এই ম্যাথটি এখন সলভ করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা যদি ম্যাথটা একবার পড়তে চাই, দেখো তো এখানে কি বলা আছে। এখানে বলেছে এক্স অক্ষ ও -5 -7 বিন্দু থেকে 4k বিন্দুর দূরত্ব সমান হলে কে এর মান নির্ণয় করো। ঠিক আছে, আমাদের কার মান নির্ণয় করা লাগবে? কে এর মান নির্ণয় করা লাগবে। ঠিক আছে, আমরা যদি এই বিষয়টা একটা চিত্রের মাধ্যমে বুঝতে চাই তাহলে আমাদের একটু সুবিধা হবে। দেখো তো, আমি এটাকে ধরে নিলাম এক্স অক্ষ, ঠিক আছে। আরেকটা বিন্দু আমাদের দেওয়া আছে 4k, আমি এই বিন্দুটাকে ধরে নিলাম 4k বিন্দু, ঠিক আছে। আরেকটা বিন্দু দেওয়া আছে -5 -7, ঠিক আছে। আমি এই বিন্দুটাকে ধরে নিলাম -5 -7 বিন্দু, ঠিক আছে। এখন প্রশ্ন বলেছে কি এক্স অক্ষ থেকে 4k বিন্দুর দূরত্ব যা, এক্স অক্ষ থেকে 4k বিন্দুর দূরত্ব যা, -5 -7 বিন্দু থেকে 4k বিন্দুর দূরত্ব তা। তার মানে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব যা, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব তা, ঠিক আছে। এই দুইটা দূরত্ব সমান, একটা প্রশ্নে বলা আছে, ঠিক আছে। তাহলে আমরা জানি কি এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব ওয়াই এর মান, তাহলে এখানে ওয়াই এর মান কত দেওয়া আছে? ওয়াই এর মান এখানে কে দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে আমাদের কে, ঠিক আছে। আমরা যদি সলিউশন করতে চাই তাহলে কি বলতে পারি? এক্স অক্ষ হতে 4k বিন্দুর দূরত্ব কে, ঠিক আছে। এক্স অক্ষ হতে 4k বিন্দুর দূরত্ব সমান হচ্ছে কে, ঠিক আছে। এখন যদি আমরা এই দুই বিন্দুর দূরত্ব নির্ণয় করতে চাই, এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে চাই, তাহলে কিন্তু আমরা একটা ফর্মুলার সাহায্যে বের করতে পারবো 4k ও -5 -7 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। তাহলে আমরা এই দূরত্বটা একটু বের করব। 4k বিন্দু ও -5 -7 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, ঠিক আছে। আমরা ফর্মুলা কি জানি? মডুলাস √x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে আমি দিচ্ছি মডুলাস √, আমি এই বিন্দুটাকে x1 y1 ধরছি আর এটাকে x2 y2 ধরছি। তাহলে আমরা যদি এখানে ফর্মুলাটা প্রয়োগ করি তাহলে কি পাচ্ছি? x1 মাইনাস আর সূত্রের মাইনাসে মাইনাসে প্লাস হোল স্কয়ার প্লাস x2 y1 মাইনাস y2 হোল স্কয়ার, k প্লাস 7 হোল স্কয়ার, ঠিক আছে।
মডুলাস। আমরা যদি এখানে একটু ক্যালকুলেশন করতে চাই, দেখো তো কি পাচ্ছি। এখানে 5 আর 4 কত আমাদের 9, 9কে যদি আমরা বর্গ করি 9 9 81, 81 প্লাস কে প্লাস 7 হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, আর এই দূরত্ব সমান এই দূরত্ব। ঠিক আছে, প্রশ্নে বলা আছে, তাহলে আমরা প্রশ্ন মতো দিতে পারি এই দূরত্ব সমান এই দূরত্ব। ঠিক আছে, প্রশ্ন মতে মডুলাস √81 প্লাস কে প্লাস 7 হোল স্কয়ার সমান হচ্ছে কে। ঠিক আছে, এই দুইটা দূরত্ব আমরা প্রশ্ন মতে সমান দিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি ক্যালকুলেশন করি, এখানে রুটকে সরানোর জন্য আমাদের কি করা লাগবে, বর্গ করা লাগবে। আর মডুলাস তুলে দিলে ডান পাশে প্লাস মাইনাস কে হবে, তারপরে যদি আমরা বর্গ করি অবশ্যই এখানে প্লাসের কে স্কয়ার হবে, মাইনাসের উপর বর্গ করলেও প্লাস, প্লাসের উপর বর্গ করলেও প্লাস। যেমন মাইনাসের কে স্কয়ার সমান কে স্কয়ার, প্লাসের কে স্কয়ার সমান কে স্কয়ার লিখতে পারবো। তাহলে এখানে যদি আমরা উভয়পক্ষে বর্গ করি, এখানে রুট আর স্কয়ার কাটা যাবে, থাকতেছে কি 81 প্লাস কে প্লাস 7 হোল স্কয়ার সমান হচ্ছে কে স্কয়ার। বর্গ করে। ঠিক আছে, এখন আমরা এইখানে যদি ক্যালকুলেশন করতে চাই, দেখো তো ভাগ 81, এখানে কি পড়ছে আমাদের একটা সূত্র পড়েছে। ঠিক আছে, আমরা যদি এখানে সূত্র প্রয়োগ করি a প্লাস বি হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2 a বি প্লাস বি স্কয়ার, তাহলে 7 7 49 সমান হচ্ছে কে স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে আরেকটু ক্যালকুলেশন করি, একটু সাজিয়ে লিখি, কে স্কয়ার প্লাস 7 দুগুণে 14, 14 কে প্লাস এখানে আছে 49 আর এখানে আছে 81। আমরা যদি একটু ক্যালকুলেশন করি 49 যোগ 81 130 আসতেছে, 130 সমান হচ্ছে কে স্কয়ার। ঠিক আছে, আমরা এখন এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি, এখানে কে স্কয়ার উভয় পক্ষে কাটতে পারি, তাহলে কি থাকছে 14 কে প্লাস 130 সমান হচ্ছে 0। ঠিক আছে, ভাগ 14 কে সমান হচ্ছে মাইনাসের 130, প্লাসের 130 কে আমরা যদি ওই পাশে পার করি মাইনাসের 130 হবে। সুতরাং কে সমান কি লিখতে পারি, 14 কে যদি ওই পাশে পার করি ভাগ হবে মাইনাস 130 ভাগ 14 সমান কত আসছে, 130 ভাগ 14, 65 ভাগ 7 মাইনাসে 65 ভাগ 7। এটা হচ্ছে আমাদের কে এর মান। যেহেতু আমাদের কে এর মান প্রশ্নে চাইছে, কে এর মান আমরা এখানে কত পাচ্ছি, মাইনাসের 65 ভাগ 7, এটাই আমাদের আনসার।
আমি আশা করছি তোমরা এই ম্যাথটি খুব ভালো করে বুঝতে পারছো। ঠিক আছে, এখন আমি আরও কিছু ম্যাথ করব। তোমাদের প্রশ্নমালা 1-এর এ শেষ হলো। ঠিক আছে, এখন প্রশ্নমালা 1-এর বি থেকে আরও কিছু ম্যাথ করব। আফসারুজ্জামান বইয়ের পৃষ্ঠা নাম্বার 11, প্রশ্নমালা 1-এর বির 9 নাম্বার ম্যাথটি আমরা এখন করব। পৃষ্ঠা 11, 9 নাম্বার। আমি প্রথমে ম্যাথটা এখানে তুলে দিচ্ছি। ঠিক আছে, আমরা এখন যদি প্রশ্নটা একবার পড়ি, দেখো তো এখানে কি বলা আছে। 7 ও -5 -10 বিন্দু দুইটির সংযোগ রেখাংশকে এক্স অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করে তা বের করো। পরবর্তীতে কি বলা আছে, বিভাজন বিন্দুটির ভুজ বের করো। ঠিক আছে, এখন আমরা এই বিষয়টাকে চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব। এটা ধরলাম এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। ঠিক আছে, এটা এক্স হলে এটা এক্স প্রাইম, এটা ওয়াই হলে এটা হচ্ছে আমাদের ওয়াই প্রাইম। ঠিক আছে, আমাদের কি কি বিন্দু দেওয়া আছে, একটা বিন্দু দেওয়া আছে 7 আমি ধরে নিলাম 1 2 3 4 5 6 7, আরেকটা বিন্দু দেওয়া আছে 7, 1 2 3 4 5 6 7। তাহলে আমাদের 7 বিন্দু হচ্ছে এটা 7 ঠিক আছে, আরেকটা বিন্দু কি দেওয়া আছে, -5 -10। -5 হচ্ছে আমাদের এই দিকে 1 2 3 4 5, আর -10 হচ্ছে নিচের দিকে 1 2 3 4 5 6 7 8 9 10। এই যে বিন্দুটা, এটা হচ্ছে -5 -10 বিন্দু। ঠিক আছে, আমরা এখানে দুইটা বিন্দু পাচ্ছি, একটা হচ্ছে 7 বিন্দু আর একটা হচ্ছে -10 -5 -10 বিন্দু। এখন প্রশ্ন বলেছে কি, বিন্দু দুইটির সংযোগ রেখাংশকে এক্স অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করে। তাহলে বিন্দু দুইটির সংযোগ রেখা হচ্ছে আমাদের এটা। ঠিক আছে, এই রেখাটাকে এক্স অক্ষরেখা, তার মানে আমাদের এক্স অক্ষরেখা হচ্ছে এটা। এই এক্স অক্ষরেখা যে অনুপাতে বিভক্ত করে, তার মানে এইখানে তো আমাদের এই রেখাটাকে এক্স অক্ষরেখা বিভক্ত করছে, তাই না? তার মানে এই বিভক্ত বিন্দুর অনুপাত বের করা লাগবে। ঠিক আছে, তাহলে দেখো তো আমরা কি করতে পারি, আমরা ধরে নিতে পারি m1:m2 অনুপাতে বিভক্ত করছে। এখন কথা হচ্ছে কোন দিকে m1 ধরবো, কোন দিকে m2 ধরবো। ঠিক আছে, প্রশ্নে যে বিন্দুর মান আগে দেওয়া থাকবে, 7 বিন্দুর মান প্রশ্নে আগে দেওয়া আছে, তাহলে আমরা এই বিন্দুটাকে x1 y1 ধরবো। যেহেতু আমরা এই বিন্দুটাকে x1 y1 ধরেছি, তাহলে এই দিকে আমরা ধরবো m1। ঠিক আছে,
আর এই দিকটা ধরবো M2। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, এই সংযোগ রেখাটাকে x অক্ষরেখা M1:M2 অনুপাতে বিভক্ত করছে। এই অনুপাতটাই এখন আমরা বের করব। ঠিক আছে, তাহলে দেখো তো এই বিন্দুটা বিভক্ত বিন্দু না? এই বিভক্ত বিন্দুর মান আমরা এখানে কি পাচ্ছি, এখানে y এর মান 0 আর x এর মান আছে আমরা জানি না, তাহলে আমরা মানটা ধরে নিলাম x0। ঠিক আছে, এই বিন্দুটা হচ্ছে আমাদের x0 বিন্দু। x0 বিন্দুটা হচ্ছে আমাদের বিভক্ত বিন্দু। ঠিক আছে, এখন ফর্মুলার সাহায্যে আমরা এই বিভক্ত বিন্দুটা বের করার চেষ্টা করব। আমরা বিভক্ত বিন্দু নির্ণয়ের সূত্র কি জানি, বিভক্ত বিন্দু সমান M1x2 প্লাস M2 x1 ভাগ হচ্ছে M1 প্লাস M2। ঠিক আছে, আরেকটা জানি, এটা হচ্ছে আমাদের ভুজ, আর কুটি কি জানি, M1 y2 প্লাস M2 y1 ভাগ হচ্ছে M1 প্লাস M2। ঠিক আছে, এখন আমরা মান বসাবো। M1 এর মান তো M1ই, M1 x2, x2 এর মান কত, -5। ঠিক আছে, তাহলে -5 M1, M2 এর মান কত, M2 এর মান তো M2ই, আর x1 এর মান কত, x1 এর মান হচ্ছে 7 প্লাস 7 M2। ঠিক আছে, আর নিচে হচ্ছে M1 প্লাস M2। ঠিক আছে, এইখানে যদি মান বসাতে চাই, M1 এর মান M1ই, y2 এর মান কত, -10, তাহলে -10 M1। তারপরে দেওয়া আছে M2 y1, M2 এর মান তো M2ই, y1 এর মান হচ্ছে 7 প্লাস 7 M2। ঠিক আছে, নিচে হচ্ছে M1 প্লাস M2। তাহলে এই যে আমরা বিন্দুটা পেয়েছি, এটা হচ্ছে আমাদের এই বিভক্ত বিন্দু। তাহলে আমরা প্রশ্ন মতে কি দিতে পারি, এই বিভক্ত বিন্দু সমান x0, এটাও তো আমাদের বিভক্ত বিন্দু, এটাই। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্ন মতে দিচ্ছি বা শর্ত মতে দিতে পারো, শর্ত মতে -5M1 প্লাস 7M2 ভাগ হচ্ছে M1 প্লাস M2 -10 M1 প্লাস 7M2 ভাগ হচ্ছে M1 প্লাস M2 সমান হচ্ছে x0। আশা করছি তোমরা এই শর্ত মতেটা খুব ভালো করে বুঝতে পারছো। ঠিক আছে, এখন এটা হচ্ছে আমাদের ভুজ, এটা হচ্ছে আমাদের কুটি। এখানে x হচ্ছে আমাদের ভুজ, কুটি হচ্ছে আমাদের 0, তাহলে এটা সমান x লিখতে পারবো, এটা সমান 0 লিখতে পারবো। ঠিক আছে, আমরা এখন এই কাজটা করব, -5M1 প্লাস 7M2 ভাগ হচ্ছে M1 প্লাস M2 সমান হচ্ছে x। আরেকটা কি পাচ্ছি, আরেকটা পাচ্ছি হচ্ছে -10M1 প্লাস 7M2 ভাগ হচ্ছে M1 প্লাস M2 সমান হচ্ছে 0।
ঠিক আছে, ছোট্ট একটা নোট দিচ্ছি। আমরা যেখানে আননোন ভ্যালু কম পাবো সেখানে ক্যালকুলেশন করব। কি বললাম, নোটটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আননোন ভ্যালু কম পাবো সেখানে ক্যালকুলেশন করব। তাহলে দেখো তো, আমরা এটা ক্যালকুলেশন করব নাকি এটা ক্যালকুলেশন করব। এখানে আননোন ভ্যালু m1 m2 এবং x তিনটা, আর এখানে আননোন ভ্যালু শুধুমাত্র m1 m2 দুইটা। তাহলে এখানে আননোন ভ্যালু কম, তাই আমরা এখানে ক্যালকুলেশন করব। ঠিক আছে, দেখো তো, আমরা যদি আর গুণ করি তাহলে কি পাচ্ছি, মাইনাসের 10 m1 প্লাস 7 m2 সমান হচ্ছে, এই টোটালটার সাথে যদি আমরা 0 গুণ করি টোটালটা 0 হয়ে যাবে। ঠিক আছে, বা মাইনাসের 10 m1 যদি এর পাশে রাখি আর 7 m2 কে যদি ওই পাশে পার করি, মাইনাসের 7 m2 হবে। ঠিক আছে, তাহলে মাইনাস মাইনাস দুই পাশ থেকে কেটে দিতে পারি। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, 10 m1 সমান হচ্ছে 7 m2। ঠিক আছে, এখন আমরা অনুপাত বের করব। এখানে m1 রাখলাম, m2টাকে এই পাশে পার করি, ভাগ হচ্ছে m2 সমান হচ্ছে, তাহলে 7টাকে আমরা ওই পাশে রাখলাম, 10টাকে ওই পাশে পার করলাম, ভাগ হচ্ছে 10। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি, 7 ভাগ 10, 7 ভাগ 10ই। ঠিক আছে, তাহলে সুতরাং লিখতে পারবো m1 is to m2 সমান 7 is to 10। তাহলে আমরা কি বলতে পারবো, 7 7 ও -5 -10 বিন্দু সংযোজক রেখাকে x অক্ষরেখা 7:10 অনুপাতে বিভক্ত করছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। পরবর্তীতে দেখো তো, আরেকটু অংশ আছে, এখানে কি বলা আছে, বিভাজন বিন্দুটির ভুজ বের করো। ঠিক আছে, দেখো তো এটা আমরা কিভাবে বের করতে পারি। ভুজ হচ্ছে এই বিন্দুর ভুজ x, x এর মানটা যদি আমরা বের করতে পারি তাহলেই এই বিভাজন বিন্দুর ভুজটা বের করা হয়ে যাবে। তাহলে x এর মানই তো এটা, এখানে শুধুমাত্র আমরা মানটা বসিয়ে দেব। -5 ইন্টু m1 এর মান কত, 7 প্লাস 7 ইন্টু m2 মান কত, 10। m1 এর মান হচ্ছে 7, m2 এর মান হচ্ছে 10, সমান হচ্ছে x, ভা এখানে ক্যালকুলেশন করলে আমরা কত পাচ্ছি, -5 ইন্টু 7 প্লাস 7 ইন্টু 10 ভাগ হচ্ছে 7 প্লাস 10, পাচ্ছি হচ্ছে 35/7, 35/7। সুতরাং বিভাজন বিন্দুটির ভুজ 35/7, এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, আশা করছি তোমরা এই ম্যাথটা খুব ভালো করে
বুঝতে পারছো। এখন আমরা তোমাদেরকে একটা ম্যাথ হোমওয়ার্ক দিব, বাসা থেকে তোমরা করবে, ঠিক আছে? পৃষ্ঠা 11, প্রশ্নমালা 10। বলা আছে, প্রশ্নটা আমি তুলে দিচ্ছি, হোমওয়ার্ক থাকবে তোমাদের। বলা আছে, প্রশ্নটা একবার পড়ো, ঠিক আছে? এখানে বলেছে 2-4 ও -3, 6 বিন্দু দুইটির সংযোগ রেখাংশকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ রেখা যে যে অনুপাতে বিভক্ত করে তা বের করো, ঠিক আছে? তোমরা এটা বের করবে। আনসারটা আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে, ঠিক আছে? আমি তোমাদেরকে একটু চিত্রটা বুঝিয়ে দিচ্ছি। প্রথম বিন্দুটা হচ্ছে 2-4, 1 2 -4, 1 2 3 4। তাহলে বিন্দুটা আমাদের এখানে হবে 2-4 বিন্দু। আরেকটা বিন্দু হচ্ছে -3 6 বিন্দু, -3 1 2 3, আরেকটা হচ্ছে 6 1 2 3 4 5 6, ঠিক আছে? তাহলে বিন্দুটা হবে আমাদের এইখানে। প্রথম বিন্দুটা হচ্ছে 2-4, দ্বিতীয় বিন্দুটা হচ্ছে আমাদের -3 6 বিন্দু। ওকে, বলেছে এই দুই বিন্দুর সংযোজক রেখা, এটা এই সংযোজক রেখাকে এক্স অক্ষরেখা এই বিন্দুতে ছেদ করে, তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের -x0 বিন্দু, ঠিক আছে? আর এই বিন্দুটা কি -x না দিলেও চলবে, x এর মান এমনিতেই মাইনাস আসবে। আর এই বিন্দুটা হচ্ছে আমাদের 0y, ঠিক আছে? এই বিন্দুটা কি পাচ্ছি, x0, আর এটা পাচ্ছি 0 -y, -y না সরি 0y, ঠিক আছে? যখন বোঝার কোটি বের করবে তখন এমনিতেই মাইনাস চলে আসবে। ওকে, আশা করছি তোমরা এই বিষয়টা খুব ভালো করে বুঝতে পারছো। সেম পূর্বের ম্যাথের মতোই ক্যালকুলেশন করবে। যখন তুমি এই বিন্দু ধরবে তখন এই বিন্দু দুইটা অংশে বিভক্ত করছে, দেখো তো, এখান থেকে এই পর্যন্ত একটা অংশ, এখান থেকে এই পর্যন্ত একটা অংশ। যখন ওয়াই অক্ষ বিবেচনা করবে, ওয়াই অক্ষ রেখা কি অনুপাতে বিভক্ত করছে, তখন এখান থেকে এই পর্যন্ত একটা অংশ, আবার এখান থেকে এই পর্যন্ত আরেকটা অংশ, ঠিক আছে? আশা করছি তোমরা এই ম্যাথটা সলভ করতে পারবে। এখন কথা হচ্ছে কোন দিকে m1 আর কোন দিকে m2 ধরবো। প্রশ্নে এই বিন্দুটা আগে দেওয়া আছে, এই বিন্দুটাকে আমরা x1 y1 বিবেচনা করব। তাহলে এই দিকটাকে ধরবো m1। উভয় ক্ষেত্রে যখন x অক্ষ বিবেচনা করবে তখনও এই দিকটা m1 আর এই দিকটা হবে m2, যখন y অক্ষ বিবেচনা করবে তখনও এই দিকটা m1 ওই দিকটা m2, ঠিক আছে?
আশা করছি তোমরা এই ম্যাথটা করতে পারবে। এখন আমি আরেকটা ম্যাথ করব। পৃষ্ঠা 11, প্রশ্নমালা 1 এর বি 14। ঠিক আছে, 14 নম্বর ম্যাথটা এখন করব। প্রশ্নটা আগে তুলে দিচ্ছি। আমরা প্রশ্নটা একবার পড়ব। এখানে কি বলা আছে, একটি ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দু যথাক্রমে 27 এবং 61 এর ভারকেন্দ্র 64 হলে তৃতীয় শীর্ষবিন্দু নির্ণয় করো। ঠিক আছে, আমরা যদি একটু চিত্রের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হতে চাই, দুইটি শীর্ষবিন্দু কি দেওয়া আছে, ধরে নাও এই শীর্ষবিন্দুটা দেওয়া আছে 27, এটা দেওয়া আছে 61 এবং ভারকেন্দ্র দেওয়া আছে 64। ঠিক আছে, তাহলে বলছে কি আমাদের তৃতীয় শীর্ষবিন্দু নির্ণয় করতে। এটা হচ্ছে আমাদের তৃতীয় শীর্ষবিন্দু। আমি ধরে নিলাম তৃতীয় শীর্ষবিন্দু এক্স ওয়াই। তার মানে আমাদের এক্স এবং ওয়াই এর মান বের করা লাগবে। ঠিক আছে, দেখো তো আমাদের সূত্রগুলো যখন দিয়েছিলাম তখন ত্রিভুজের ভারকেন্দ্র নির্ণয়ের একটা সূত্র দিয়েছিলাম কিভাবে নির্ণয় করা লাগে। ঠিক আছে, আমরা যদি সূত্রের মাধ্যমে ত্রিভুজটার ভারকেন্দ্র নির্ণয় করতে চাই, সূত্রটা ছিল x1 প্লাস x2 প্লাস x3 ভাগ 3, y1 প্লাস y2 প্লাস y3 ভাগ 3। ঠিক আছে, এখন যদি আমরা মান বসাতে চাই, x1 এর মান হচ্ছে 2, x2 এর মান হচ্ছে 6, x3 এর মান হচ্ছে x। 2 প্লাস 6 প্লাস x ভাগ 3, আরেকটা হচ্ছে 7 প্লাস 1 প্লাস y ভাগ 3। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, 6 এর 2 হচ্ছে 8, x প্লাস 8 ভাগ 3, y প্লাস 8 ভাগ 3। এটা হচ্ছে এই ত্রিভুজের ভারকেন্দ্র। ঠিক আছে, আর প্রশ্নে ভারকেন্দ্র দেওয়া আছে এইটা, তাহলে প্রশ্ন মতে এই ভারকেন্দ্র সমান এই ভারকেন্দ্র লিখতে পারি। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে x প্লাস 8 ভাগ 3, y প্লাস 8 ভাগ 3 সমান হচ্ছে 6, 4। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, x প্লাস 8 ভাগ 3 সমান হচ্ছে 6, আরেকটা পাচ্ছি y প্লাস 8 ভাগ 3 সমান হচ্ছে 4। ঠিক আছে, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, x প্লাস 8 সমান কত, আর যদি গুণ করি 3 6 18। ঠিক আছে, সুতরাং x সমান হচ্ছে 10। কিভাবে,
প্লাসের 8কে যদি আমরা ওই পাশে পার করি মাইনাসের 8, 18 থেকে 8 চলে গেলে 10 থাকে। ঠিক আছে, আর এইখানে দেখো তো y প্লাস 8 সমান 3 4 12। সুতরাং y সমান কত পাচ্ছি? y সমান পাচ্ছি হচ্ছে 12 থেকে 8 চলে গেলে 4। সুতরাং তৃতীয় শীর্ষবিন্দু টেন 4। আনসার, এই বিন্দুটার মান কত পাচ্ছি? 10 4। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, আশা করছি তোমরা এই ম্যাথটা খুব ভালো করে বুঝতে পারছো। ঠিক আছে, আমরা আরো কিছু ম্যাথ করব। প্রশ্নমালা 1 এর বি এর 15 নম্বর ম্যাথ। প্রশ্নটা আমি তুলে দিচ্ছি। হ্যাঁ, আমি প্রশ্নটা একবার পড়ছি। ঠিক আছে, এখানে বলা আছে এ বি সি ডি আয়তের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 3 2 ও 2 1 8 3 এর চতুর্থ শীর্ষবিন্দু ডি এর স্থানাঙ্ক বের করো এবং আয়তটির ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, আমরা যদি এই বিষয়টা একটা চিত্রের মাধ্যমে বুঝতে চাই, প্রথমে আমি একটা আয়তক্ষেত্র অঙ্কন করছি। ঠিক আছে, আমি বিন্দুগুলো দিচ্ছি। এ বিন্দু কত দেওয়া আছে? 3 2। বি বিন্দু কত দেওয়া আছে? 2 1। সি বিন্দু কত দেওয়া আছে? 8 3। ডি বিন্দুর মান দেওয়া নেই, এটা বের করা লাগবে। ডি বিন্দু ধরে নিলাম এক্স ওয়াই। ঠিক আছে, ডি বিন্দু কত ধরেছি? এক্স ওয়াই। আমরা যদি চিত্রটা একটু লক্ষ্য করি তাহলে আমরা এখানে দুইটা কর্ণ পাচ্ছি। একটা হচ্ছে এসি কর্ণ, এইটা, আর একটা হচ্ছে বিডি কর্ণ, এটা। ঠিক আছে, তাহলে এই যে ছেদ বিন্দুটা পাচ্ছি, এই ছেদ বিন্দুটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু। অনুরূপভাবে বলতে পারি বিডি এর মধ্যবিন্দু। ঠিক আছে, আমরা এখন এসি এর মধ্যবিন্দু বের করব, আবার বিডি এর মধ্যবিন্দু বের করব। ঠিক আছে, তাহলে দেখো তো, এত বিন্দু ও এর মধ্যবিন্দু। তাহলে আমাদের ফর্মুলা কি? x1 প্লাস x2 ভাগ 2 y1 প্লাস y2 ভাগ 2। একেবারে ফর্মুলাটা প্রয়োগ করে দিচ্ছি এখানে। x1 এর মান হচ্ছে x
প্লাস x2 মান হচ্ছে 2 ভাগ 2, y1 এর মান হচ্ছে y প্লাস y2 এর মান হচ্ছে -1 আর প্লাসে যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস ভাগ 2। ঠিক আছে, আমরা এখানে একটা মধ্যবিন্দু পাচ্ছি, এটা হচ্ছে বিডি এর মধ্যবিন্দু অথবা ডিবি এর মধ্যবিন্দু, একই কথা। এখন আমরা এসি এর মধ্যবিন্দুটা বের করব। এ 3 2 বিন্দু ও 8 -3 এর মধ্যবিন্দু। তাহলে এই দুই বিন্দুর মধ্যবিন্দু বের করছি। দেখো তো, x1 প্লাস x2 ভাগ 2, y1 প্লাস প্লাসে মাইনাসে মাইনাস y2 ভাগ 2। সূত্রটা একবারে প্রয়োগ করে দিচ্ছি। ঠিক আছে, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি? এখানে পাচ্ছি হচ্ছে 3 প্লাস 8 ভাগ 2 11 ভাগ 2। ঠিক আছে, আর এখানে -1 ভাগ 2। তার মানে প্রশ্ন মতে আমরা দুইটা মধ্যবিন্দু সমান লিখতে পারি, কারণ এসি এর মধ্যবিন্দু এই বিন্দুটাই, বিডি এর মধ্যবিন্দু এই বিন্দুটাই। প্রশ্ন মতে দুইটারই মধ্যবিন্দু সমান লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা লিখব শর্ত মতে x প্লাস 2 ভাগ 2 y মাইনাস 1 ভাগ 2 সমান হচ্ছে 11 ভাগ 2 মাইনাস 1 ভাগ 2। ঠিক আছে, এখন আমরা কি লিখতে পারি? x প্লাস 2 ভাগ 2 সমান 11 ভাগ 2 লিখতে পারি। আবার y মাইনাস 1 ভাগ 2 সমান -1 ভাগ 2 লিখতে পারি। বুঝ বুঝ, কোটি কোটি সমান লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করব। এই 2 আর এই 2 কেটে দিতে পারি। তোমাদের সুবিধার্থে আমি এখানে কাটাকাটি করছি, তোমরা খাতায় কাটার কোনো প্রয়োজন নেই, মনে মনে কেটে দিবে। ঠিক আছে, তাহলে x প্লাস 2 সমান 11। সুতরাং x সমান হচ্ছে 2টাকে যদি ওই পাশে পার করি -2 হবে, তাহলে 9 পাচ্ছি। ঠিক আছে, এখানে কি পাচ্ছি? 2 যদি কেটে দেই y মাইনাস 1 সমান হচ্ছে -1। ঠিক আছে, সুতরাং y সমান 1টাকে যদি ওই পাশে পার করি +1 হবে, তাহলে কাটাকাটি করলে 0 থাকবে। তাহলে আমাদের ডি বিন্দুটা কত? সুতরাং ডি বিন্দু নাইন 0, এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এখন বলছে আয়তটির ক্ষেত্রফল নির্ণয় করো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি আমরা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য। ঠিক আছে, এই দূরত্বটা কিভাবে বের করব? এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বই তো আমাদের দৈর্ঘ্য। ঠিক আছে, আর প্রস্থ কিভাবে বের করব? এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, তাহলে আমরা আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, এখন আমরা এখানে দৈর্ঘ্য আর প্রস্থ বের করব। দৈর্ঘ্য কত?
এবি এর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এবি সমান কি লিখতে পারি, মডুলাস রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস এ প্লাস y2 হোল স্কয়ার। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 3 মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 2 প্লাস 1 হোল স্কয়ার রুট 10। দৈর্ঘ্যটা পাচ্ছি হচ্ছে রুট 10। তাহলে বিসি প্রস্থ কত পাচ্ছি, বিসি সমান মডুলাস রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস এ প্লাস y2 হোল স্কয়ার। এখানে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি, 2 মাইনাস 8 হোল স্কয়ার প্লাস মাইনাস 1 প্লাস 3 হোল স্কয়ার 2 রুট 10। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্য সমান কত লিখতে পারি, দৈর্ঘ্য হচ্ছে আমাদের এবি ইন্টু প্রস্থ কত, প্রস্থ হচ্ছে আমাদের বিসি। তাহলে এবির মান কত, রুট 10 ইন্টু বিসির মান কত, 2 রুট 10। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, রুট 10 ইন্টু 2 রুট 10 20। এটা হচ্ছে আমাদের এত বর্গ একক। এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, আশা করছি তোমরা এই ম্যাথটা খুব ভালো করে বুঝতে পারছো। ঠিক আছে, এখন আমরা আরো কিছু ম্যাথ করব। পৃষ্ঠা 12, প্রশ্নমালা 1 এর বি এর 16 নম্বর ম্যাথটা এখন করব। পৃষ্ঠা 12, 16 নম্বর ম্যাথ। ম্যাথটাকে আমি এখানে তুলে দিচ্ছি। ঠিক আছে, আমি প্রশ্নটা একবার পড়ছি। এখানে বলা আছে এ ও বি বিন্দু দুইটির স্থানাঙ্ক যথাক্রমে -2, 4 এবং 4 - 5 এবি রেখাংশ সি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো যেন এবি সমান 3bc। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, আমরা যদি চিত্রের মাধ্যমে বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করি। দেখো তো, এ একটা বিন্দু, বি একটা বিন্দু। আমি ধরে নিলাম এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, -2, 4 বিন্দু। ঠিক আছে, আর এই বিন্দুটা হচ্ছে আমাদের বি বিন্দু, এটা হচ্ছে 4 - 5 বিন্দু। ঠিক আছে, বলছে এবি রেখাংশ, এবি রেখাংশ তো আমাদের এইটা। ঠিক আছে, এবি রেখাংশকে সি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, তার মানে বাড়ানো হলো কত পর্যন্ত, সি বিন্দু পর্যন্ত। এই বিন্দুটাকে আমি ধরলাম সি বিন্দু, এই বিন্দু পর্যন্ত এবি রেখাংশটাকে বাড়ানো হলো বা বর্ধিত করা হলো। ঠিক আছে,
একটা শর্ত দিছে যেন এবি সমান 3BC হয়। তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা লাগবে। আমি ধরে নিলাম সি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে আমরা শর্তটা একবার দেখি। এবি সমান 3BC। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এবি ভাগ বিসি সমান 3/1। কোনো কিছুর নিচে কিছু নাই, মানে মনে মনে 1 আছে। ঠিক আছে, তাহলে এখানে কি পাচ্ছি, সুতরাং এবি ইজ টু বিসি সমান 3:1। তাহলে এবির মান কত পাচ্ছি 3, বিসির মান কত পাচ্ছি 1। ঠিক আছে, এখন আমাদের সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা লাগবে। আমি এখানে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, একটু বোঝার চেষ্টা করো। দেখো তো, এসি রেখাকে মানে এসি রেখাকে বি বিন্দুটি বিভক্ত করছে কি অনুপাতে, 3:1 অনুপাতে। ঠিক আছে, এসি রেখাকে বি বিন্দুটি 3:1 অনুপাতে বিভক্ত করছে। তাহলে আমরা এই বিন্দুটাকে কি বিন্দু বলতে পারি, বিভক্ত বিন্দু। আর এই বিভক্ত বিন্দুর মানটা কত, 4-5। ঠিক আছে, তাহলে সূত্রের সাহায্যে আমরা বিভক্ত বিন্দু নির্ণয় করতে পারবো। তাহলে সূত্রের মাধ্যমে যদি আমরা বিভক্ত বিন্দু নির্ণয় করি, কার বিভক্ত বিন্দু, এসি এর বিভক্ত বিন্দু। দেখো তো, সূত্রটা কি ছিল, m1x2 প্লাস m2x1 ভাগ হচ্ছে m1 প্লাস m2। আরেকটা ছিল m1y2 প্লাস m2y1 ভাগ হচ্ছে m1 প্লাস m2। ঠিক আছে, এখন আমরা মান বসাবো। m1 এর মান কত 3, m2 এর মান কত 1। এই বিন্দুটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2। তাহলে m1 x2, 3x2 এর মান কত x, 3x। m2 x1, m2 এর মান হচ্ছে 1, x1 এর মান হচ্ছে -2। তাহলে গুণ করলে -2। 1 × -2 সমান হচ্ছে -2 ভাগ হচ্ছে m1 প্লাস m2, তার মানে 3 প্লাস 1। ঠিক আছে, আর এইখানে যদি মান বসাই m1 y2, m1 এর মান হচ্ছে আমাদের 3, y2 এর মান হচ্ছে y, প্লাস m2 y1, m2 এর মান হচ্ছে 1, y1 এর মান হচ্ছে 4। 1 × 4 যদি আমরা গুণ করি 4ই পাচ্ছে, ভাগ হচ্ছে 3 প্লাস 1। ঠিক আছে, তাহলে আমরা প্রশ্ন মতে কি দিতে পারি, এই বিভক্ত বিন্দু সমান এই বিভক্ত বিন্দু। ঠিক আছে, এখানে শর্ত মতে লিখতে পারি 3x - 2 ভাগ হচ্ছে 4, 3 × 1 = 4, 3y + 4 ভাগ হচ্ছে 4 সমান লিখতে পারি 4 - 5। তাহলে কি পাচ্ছি, 3x - 2 ভাগ 4 সমান 4। আরেকটা পাচ্ছি হচ্ছে 3y + 4 ভাগ 4 সমান হচ্ছে -5। ঠিক আছে, এখানে যদি আমি ক্যালকুলেশন করি 3x - 2 সমান হচ্ছে 4 × 16। ঠিক আছে, বা 3x সমান হচ্ছে 2টাকে যদি ওই পাশে পার করি 18 হবে। সুতরাং
এক সমান এক্সটা ওই পাশে গেলে ভাগ হবে 3 6 18 6 এক্স এর মান পাচ্ছি 6 আর এখানে যদি ক্যালকুলেশন করি 3y প্লাস 4 সমান 4 5 20 মাইনাসের 20। এখন দেখো তো 3y সমান মাইনাসের 24, 4টাকে ওই পাশে পার করলাম, সুতরাং y সমান কত 3 8 24 মাইনাসের 8। ঠিক আছে, তাহলে সি বিন্দু কত পাচ্ছি, x এর মান 6, y এর মান -8, 6 - 8, সুতরাং সি বিন্দু 6 - 8, এটা হচ্ছে আমাদের আনসার। আশা করছি তোমরা এই ম্যাথটা খুব ভালো করে বুঝতে পারছো। ঠিক আছে, এখন তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিব। ঠিক আছে, পৃষ্ঠা 12, প্রশ্নমালা 1 এর বি এর 18 নাম্বার। প্রশ্নটা আমি একটু তুলে দিচ্ছি। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক। আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে রম্বস বলেছে, আমরা যদি বর্গক্ষেত্রকে একটু চ্যাপ্টা করে দেই সেটা রম্বস হয়ে যাবে। ধরলাম এ বি সি ডি। ঠিক আছে, এর মান কত দেওয়া আছে, এই বিন্দুটা দেওয়া আছে 2 5, বি বিন্দু কত দেওয়া আছে 5 9, ডি বিন্দু কত দেওয়া আছে 6 8। সি বিন্দু বের করার জন্য বলছে, ধরে নিলাম এক্স ওয়াই। ঠিক আছে, এটা বের করব। কিভাবে বের করব, আমরা কিন্তু আগেও এরকম একটা ম্যাথ করেছি। আমরা যদি এখানে দুইটা কর্ণ টানি, এসি একটা কর্ণ আর একটা হচ্ছে বিডি একটা কর্ণ। এসি কর্ণের মধ্যবিন্দু এই বিন্দুটা, বিডি কর্ণের মধ্যবিন্দু কিন্তু এই বিন্দুটা। ঠিক আছে, তাহলে দুইটার মধ্যবিন্দু বের করবে, শর্ত মতে দুইটা মধ্যবিন্দু সমান দিয়ে এক্স এবং ওয়াই এর মানটা বের করবে। ঠিক আছে, এক্স এবং ওয়াই এর মান বের করার পর রম্বসের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবে, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমি দিয়ে দিচ্ছি। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে কি লিখতে পারি, হাফ ইন্টু কর্ণ, কি কর্ণ আছে একটা এসি আর একটা হচ্ছে বিডি, এসি ইন্টু বিডি। ঠিক আছে, তাহলে তোমরা এসি কর্ণের দূরত্ব বের করবে, আবার বিডি কর্ণের দূরত্ব বের করবে দূরত্ব নির্ণয়ের সূত্র দিয়ে। এই সূত্রের মাধ্যমে পরবর্তীতে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য এই সূত্রটা প্রয়োগ করবে, আনসার চলে আসবে, এত বর্গ একক আনসার দেবে। ঠিক আছে,
আশা করছি তোমরা এই ম্যাথটা করতে পারবে। আরেকটা হোমওয়ার্ক দিব তোমাদের, এটার আনসারটা আমি একটু বলে দিচ্ছি তোমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। উত্তরটা হবে বিন্দু পাবো 9, 12 আর ক্ষেত্রফল হচ্ছে 7 বর্গ একক। ঠিক আছে, এখন সর্বশেষ আরেকটা ম্যাথ তোমাদেরকে হোমওয়ার্ক দিব, তোমরা বাসা থেকে করবে। ঠিক আছে, আমি একবার প্রশ্নটা পড়ে দিচ্ছি। এখানে বলা আছে কোনো সামান্তরিকের একটি কর্ণের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক 3 - 4 এবং -6, 5 হলে এর তৃতীয় শীর্ষবিন্দু -2, -1 হলে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা সামান্তরিক কিভাবে পাবো? আয়তক্ষেত্রকে যদি আমরা একটু চ্যাপ্টা করে দেই তাহলে সামান্তরিক পাবো। আমরা চিত্রটা একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে। আমি চিত্রটা একটু বুঝিয়ে দিচ্ছি। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে চিত্রটা একটু বুঝিয়ে দিচ্ছি। বলছে সামান্তরিকের একটি কর্ণের প্রান্তবিন্দু, আমি যদি কর্ণ বিবেচনা করি, এটা একটা কর্ণ, এই কর্ণের প্রান্তবিন্দু হচ্ছে এইটা একটা, এইটা একটা। ঠিক আছে, দুইটা বিন্দু কত দেওয়া আছে? একটা হচ্ছে 3, -4, আরেকটা বিন্দু দেওয়া আছে -6, 5। ঠিক আছে, পরে বলেছে তৃতীয় শীর্ষবিন্দু, তাহলে এখানে আরেকটা শীর্ষবিন্দু থাকে, এটা ধরলাম তৃতীয় শীর্ষবিন্দু, এটা ধরলাম চতুর্থ শীর্ষবিন্দু। এটা হচ্ছে প্রথম কর্ণের প্রথম শীর্ষবিন্দু, দ্বিতীয় শীর্ষবিন্দু। তাহলে তৃতীয় শীর্ষবিন্দু আমাদের কত? -2, -1। ঠিক আছে, চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। চতুর্থ শীর্ষবিন্দু আমি কত ধরলাম? ধরে নিলাম এক্স ওয়াই। এখানে এক্স ওয়াই এর মান বের করবে। ঠিক আছে, সেম আগের মতোই। এই দুই বিন্দুর মধ্যবিন্দু এটা এবং এই দুই বিন্দুর মধ্যবিন্দু এটা। প্রশ্ন মতে দুইটা মধ্যবিন্দু সমান। ঠিক আছে, সমান দিয়ে এক্স এবং ওয়াই এর মান বের করবে। আশা করছি তোমরা এই ম্যাথটা করতে পারবে। তোমাদের ক্যালকুলেশনের সুবিধার্থে আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। -1, 2, -1, 2। ঠিক আছে, এক্স এর মান কত আসবে? -1, 2। আজকে এই পর্যন্তই। ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে ক্লাসটি শেয়ার করে দেবে। ধন্যবাদ।